সো আমরা যেহেতু কিউ কনসেপ্টটা বুঝে ফেলেছি যে কিউতে আসলে কি থাকে, কিউতে প্রসেসগুলো থাকে, কেন থাকে, ওরা ওয়েট করে ওখানে কিউতে থেকে ওয়েট করে পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তাহলে তাকে যে পরের ডেস্টিনেশনে নিয়ে যাবে এই দায়িত্বটা কার? এই দায়িত্বটাও অপারেটিং সিস্টেমের। তো এই কাজটা যারা কমপ্লিট করে তাদেরকে আমরা বলি স্কেডিউলার। তো এই স্কেডিউলারগুলোর কাজ কি? ফর এক্সাম্পল আমরা জানি জব কিউতে কিছু প্রসেস থাকে, ওরা সেকেন্ডারি মেমোরিতে আছে। রেডি কিউতেও হচ্ছে এই প্রসেসগুলো আসে। রেডি কিউ হচ্ছে প্রাইমারি মেমোরিতে আছে। তো এইখান থেকে প্রসেসগুলো রেডি কিউতে যে আসবে এই কাজটা কে করবে? জব কিউতে তো অনেকগুলো প্রসেস আছে, কোন প্রসেসটাকে আনবে রেডি কিউতে এই ডিসিশনটা কে নেবে? সেটা হচ্ছে লং টার্ম স্কেজুয়ালার। এটা একটা ফাংশনালিটি বা এটা একটা পার্ট বলতে পারি অপারেটিং সিস্টেমে, যেটাকে আমরা নাম দিচ্ছি লং টার্ম স্কেজুয়ালার। এই স্কেজুয়ালারটার কাজ হচ্ছে জব কিউ বা সেকেন্ডারি মেমোরি থেকে প্রসেসকে এনে রেডি কিউতে রাখা বা প্রাইমারি মেমোরিতে আনা। তো এটা কি বলছে? এটা খুব লেস ফ্রিকোয়েন্টলি এক্সিকিউটেড হয়। লেস ফ্রিকোয়েন্টলি কেন? কম্প্যারিজন উইথ দ্য আদার স্কেজুয়ালার, ওইটার সাথে কম্পেয়ার করে বলতেছে লেস ফ্রিকোয়েন্টলি, বাট এটাও মোটামুটি বেশ ইন্টারভ্যালে এক্সিকিউট হয়। তারপর আরেকটা কথা বলা আছে, ইট কন্ট্রোলস ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। আমরা কি জানি ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং মানে কি? ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং মানে হলো যে একসাথে কয়টা প্রসেস আমার প্রাইমারি মেমোরিতে লোড হতে পারে। তো এই জিনিসটা কে কন্ট্রোল করছে? লং টার্ম স্কেজুলার। সো ওই তো আসলে পিক করে যে কোন প্রসেস অথবা কয়টা প্রসেস জব কিউ থেকে রেডি কিউতে আনবে। সো দ্যাটস ওয়াই এটা বলা হচ্ছে যে ইট কন্ট্রোলস দ্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। আরেক ধরনের স্কেজুলার আছে, এটাকে বলে শর্ট টার্ম স্কেজুলার। এর কাজ কি? এই যে রেডি কিউতে যে প্রসেসগুলো বসে আছে ওইখান থেকে কোন প্রসেসটা আগে আসবে, কোন প্রসেসটা পরে আসবে সিপিইউর কাছে, এই জিনিসটা ঠিক করে দেওয়া। এটা এই সিকোয়েন্সটা জেনারেট করা বা ক্রিয়েট করা, এটার কাজ হচ্ছে এই শর্ট টার্ম স্কেজুলারের। এটা মোর ফ্রিকোয়েন্টলি এক্সিকিউট হয় কিসের জন্য? কার সাথে কম্পেয়ার করে বলছে? লং টার্ম স্কেজুলারের সাথে। কেন আমি বলি এবার, কেন এটা লেস ফ্রিকোয়েন্টলি এক্সিকিউট হয়, কেন এটা মোর ফ্রিকোয়েন্টলি এক্সিকিউট হয়। সো এইটার যদি আমরা চিন্তা করি যে আমরা রেডি কিউতে একটা প্রসেস আছে P1, এই P1-এর কমপ্লিট হতে 10 মিলিসেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। আর একটা আছে P2, ওর শেষ হতে আমরা ধরে নিই যে 15 মিলিসেকেন্ড সময় লাগবে। তো এরকম আরও হয়তো প্রসেস আছে। আচ্ছা, তো কিন্তু আমি যদি একটা টাইমলাইন চিন্তা করি, যে এটা একটা টাইমলাইন, এটা হচ্ছে 0 টাইম স্টার্টিং টাইম। তো প্রথম 5 মিলিসেকেন্ড এখানে P1 চললো, তো P1-এর আরও 5 মিলিসেকেন্ড বাকি আসছে। আমি যদি টাইম স্লাইস হিসাব করি, তারপর মনে করলাম যে এখানে P2 চললো পরের 5 সেকেন্ড, তো ওর আরও 10 মিলিসেকেন্ড বাকি আছে, রাইট। তো তাহলে কি হচ্ছে যে এখানে যদি আমার P1 P2 থাকে, শর্ট টার্ম স্কেজুলার প্রথমে P1-কে এখানে নিয়ে আসবে ফর 5 মিলিসেকেন্ড। 5 মিলিসেকেন্ড পরে সে P1-কে আবার এখানে রেখে দিবে, এরপর আবার P2-কে লোড করবে, পরের আবার 5 মিলিসেকেন্ড এক্সিকিউট হলো, এরপর আবার সে P2-কে ফেলে দিবে, দেন আবার সে P1-কে আনবে, পরের 5 সেকেন্ড সে এক্সিকিউট করলো। তো তাহলে এখন আমরা যদি দেখি যে সেম প্রসেসটা কিন্তু শর্ট টার্ম স্কেজুলারের থ্রুতে মাল্টিপল টাইম সিপিইউতে আসে এবং সিপিইউ থেকে যায়। সো তার মানে কি, আমি কি বলতে পারি, ঠিক এই 5 সেকেন্ড পরপরই আমার শর্ট টার্ম স্কেজুলারটা অ্যাক্টিভেট হচ্ছে বা কাজ করতেছে, যে নেক্সট কোন প্রসেসটা আনবে সে ঠিক করতেছে। কিন্তু আমি যদি লং টার্ম স্কেজুলারের কথা চিন্তা করি, আমার মেমোরিতে কে আছে? P1, P2, P3, মনে করলাম এই 3টা প্রসেসই আছে। লং টার্ম স্কেজুলার কি আমার নতুন কোনো প্রসেস আনবে আনটিল এখান থেকে একটা প্রসেস শেষ না হয়ে যাচ্ছে? সে কিন্তু আনবে না। সো এই প্রসেসটা শেষ হতে কিন্তু 10 মিলিসেকেন্ড লাগবে, কিংবা এই প্রসেসটা শেষ হতে 15 মিলিসেকেন্ড, অনেক সময় লাগছে। সো অত সময় পরে গিয়ে যখন এই পুরোটা শেষ হয়ে যাবে, তখন কে লং টার্ম স্কেজুলার আরেকবার কাজ করবে, সেকেন্ড টাইম কাজ করবে। কিন্তু শর্ট টার্মে আমরা যদি দেখি 5 মিলিসেকেন্ড পরপরই কাজ করতেছে। সো এইভাবে কম্পেয়ার করে আমরা যদি দেখি যে লং টার্ম স্কেজুলারটা আসলে শর্ট টার্ম স্কেজুলার চাইতে কম সংখ্যকবার এক্সিকিউট হয়। শর্ট টার্ম স্কেজুলার মোর ফ্রিকোয়েন্টলি এক্সিকিউট হয়।
আচ্ছা, এখন আমরা যদি দেখি প্রসেসগুলোকে যদি ভাগ করতে চাই, প্রসেসগুলোকে আসলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কিছু প্রসেসকে আমরা বলি যে ওরা হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস, কিছু আইও বাউন্ড প্রসেস। এটার মানেটা কি? এখানে কি বলেছে আমরা যদি দেখি, সিপিইউ বাউন্ড প্রসেস স্পেন্ড মোর টাইম ডুইং কম্পিউটেশন দেন ডুইং এনি আইও অ্যাক্টিভিটি। অন দ্য আদার হ্যান্ড আইও বাউন্ড প্রসেস স্পেন্ড মোর টাইম ইন আইও। এটাই হচ্ছে ডিফারেন্স, যে আমি দুইটা প্রসেসের যদি আমি একটা এক্সাম্পল দেই, কি এক্সাম্পল দেওয়া যেতে পারে? ধরো আমি বললাম হচ্ছে 1 থেকে 10,000 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে প্রাইম নাম্বারগুলোকে বের করতে হবে। তো এই প্রোগ্রামটা যখন এক্সিকিউট হবে বা এই প্রসেসটা যখন এক্সিকিউট হবে, তখন কি সিপিইউ ছাড়া অন্য কোনো কিছু কাজে লাগতেছে না কিন্তু। সো এই প্রসেসটার তার লাইফ টাইমের ম্যাক্সিমাম টাইমে সিপিইউকে ইউজ করতেছে বা সিপিইউতে স্পেন্ড করতেছে সে তার যে লাইফটা। আর অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি তুমি একটা ক্যালকুলেটর প্রোগ্রাম লিখবা, যেখানে ইউজার থেকে দুইটা ইনপুট নিবে, এ নিবে, বি নিবে, দেন অপশন নিবে যে সে কি করতে চায়, সে কি প্লাস করতে চায় না অ্যাডিশন, সাবট্রাকশন না মাল্টিপ্লিকেশন কি করতে চায়, সেই অপশনটা নিবে, তারপরে একটা রেজাল্ট শো করবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাই দেখো ওর কিন্তু ম্যাক্সিমাম টাইম ইনপুট আউটপুট করতেই যাচ্ছে। কম্পিটিশনে কিন্তু কোনো কাজই নেই। কম্পিটিশন জাস্ট হচ্ছে একটা হয়তো এডিশন বা সাবট্রাকশন, ছোট একটা কাজ, কিন্তু তার লাইফ টাইমের মোস্ট অফ দ্য টাইম সে ইনপুট আউটপুট নিতে ব্যস্ত। সো এইভাবে আসলে আমরা প্রসেসগুলোকে ভাগ করতে পারি। কিছু হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস, কিছু আইও বাউন্ড প্রসেস। তো এখানে একটা কথা আছে, এটা একটা ডিসক্লেমার, যে লং টার্ম স্কেডিউলার মানে যারা অপারেটিং সিস্টেম ডিজাইন করবে ওদের এটা মাথায় রাখতে হবে যে লং টার্ম স্কেডিউলার মাস্ট সিলেক্ট ওয়াইজলি। কেন ওয়াইজলি সিলেক্ট করতে হবে? দেখো, হোয়াট উইল হ্যাপেন ইফ অল প্রসেস আর আইও বাউন্ড, মানে সবগুলো প্রসেস যদি আইও বাউন্ড হয় তাহলে কি হবে? তাহলে প্রসেসগুলো এখানে আসবে রেডি কিউ যেহেতু, সো এখানে ধরো প্রসেসগুলো এসে জমা হলো, তো তারা সিপিইউতে আসলো, সিপিইউতে এসে ওদের কি কোনো সিপিইউতে কাজ আছে? কাজ নাই কিন্তু। তাহলে ওরা এখানে এসে কি করবে? ডিরেক্ট এখানে চলে আসবে। সো P1, P2, P3 আলটিমেটলি যদি তিনোটাই আইও বাউন্ড প্রসেস হয় এখানে চলে আসবে। হয়তো এদের মধ্য থেকে P1 আইওটাকে ইউজ করতেছে, বাট বাকি প্রসেস দুইটা এখানে ওয়েট করতেছে, কারণ ওর আইও বা ইনপুট আউটপুট ডিভাইস ইউজ করা ছাড়া আর কোনো কাজ নাই। তাহলে এখানে সিপিইউ কি করতেছে? সিপিইউ এখানে আইডল বা অলস হয়ে বসে আছে। সো সব প্রসেস যদি সব প্রসেস যদি আইও বাউন্ড হয়, আমার সিপিইউ আইডল হয়ে বসে থাকবে, অ্যান্ড এই প্রসেসগুলো কি তখন এই কিউতে থাকবে না। এই প্রসেসগুলো তখন সব এখানে এসে জমা হচ্ছে। আবার আরেকটা প্রবলেম কি হয়ে গেল, প্রসেসগুলো তো শেষ হচ্ছে না। সো প্রসেসগুলো যেহেতু শেষ হচ্ছে না, আমি কিন্তু আবার নতুন প্রসেসও এখানে আনতে পারতেছি না। সো আমার রেডি কিউটাও এমটি থেকে যাচ্ছে, এটা একটা প্রবলেম হবে। আচ্ছা, তারপরে যদি সবগুলো প্রসেস সিপিইউ বাউন্ড হয় তাহলে কি হবে? আমি মনে করলাম যে P1, P2, P3 এগুলো সব হচ্ছে এখন সিপিইউ বাউন্ড প্রসেস। তাহলে কি হবে? P1টা হয়তো এখানে সিপিইউতে যাবে, কাজ করবে, কিন্তু P2, P3 ওরা এখানে ওয়েট করতেছে, কারণ ওদের আর কোনো কাজ নাই, সিপিইউতে যাওয়া ছাড়া আর কোনো কাজ নাই। বা সিপিইউতে ওরা একবার গেল, আবার এসে আবার এখানেই থাকবে, কারণ ওদের এখানে যাওয়ার দরকার নেই, ওদের আইও কাজ করতে হয় না। সো দ্যাটস ওয়াই যেটা প্রবলেম হবে যে এই কিউটা এটা এমটি থেকে যাবে। সো এমটি ওয়েটিং কিউ বা এমটি আইও কিউ। সো দ্যাটস ওয়াই যেটা বলতেছে লং টার্ম স্কেডিউলার যখন আমার এই যে সেকেন্ডারি মেমোরি বা জব কিউ থেকে রেডি কিউতে আনবে, এখানে জব কিউ বলি, জব কিউ থেকে রেডি কিউতে যখন প্রসেসগুলোকে আনবে সে এমনভাবে চুজ করবে যাতে করে সবগুলো আইও বাউন্ড প্রসেস না হয় এবং সবগুলো সিপিইউ বাউন্ড প্রসেস না হয়। সো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। সো আরেক ধরনের স্কেডিউলার আছে, ওগুলোকে আমরা বলি মিডিয়াম টার্ম স্কেডিউলার। এই মিডিয়াম টার্ম স্কেডিউলারের কাজ কি? আচ্ছা, তো প্রথমত এটাকে আমরা টাইম শেয়ারিং সিস্টেম ইউজ করা হয়, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। তো এটা কি করে আসলে? আমার নর্মালি আমি কি জানি যে আমার যদি জব কিউ থেকে প্রসেসে আনে, প্রসেস এনে আমার রেডি কিউতে আমি স্টোর করি, দেন ইট গোজ টু সিপিইউ, সিপিইউতে এটা এক্সিকিউট হয়, দেন এর কাজ শেষ হয়ে গেলে টার্মিনেট হয়ে যায়। কাজ শেষ না হলে ওকে কী করি, ওর যদি ইনপুট আউটপুটের দরকার হয় সেই ইনপুট আউটপুট কিউতে এসে জমা হয়, দেন ওই কাজটা কমপ্লিট করে। আর মাঝে মধ্যে আমরা যেটা করি এই প্রসেসটাকে সোয়াপ আউট করে ফেলি।
সিপিইউ থেকে ডিরেক্ট বের করে আরেকটা কিউতে জমা রাখি। এই কিউটা সেকেন্ডারি মেমোরিতে এক্সিস্ট করে। তো এই কিউতে কোন প্রসেসগুলো থাকবে, যে পার্শিয়ালি এক্সিকিউটেড সোয়াপ আউট প্রসেস। তো এটা সোয়াপ আউট করলে কি হলো, আমার যদি এখানে রেডি কিউতে যে পরিমাণ প্রসেস ছিল সেই নাম্বার অফ প্রসেস কমে গেল, তাহলে এটা আসলে যেটা করতে হেল্প করে সেটা হচ্ছে যে ইট রিডিউসেস দ্য ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং। আচ্ছা, সো এটা টাইম শেয়ারিং সিস্টেমে কেন ইউজ করা হয়? আমরা জানি টাইম শেয়ারিং সিস্টেম কি হয়, যে আমরা এই সিস্টেমটাকে যে ইউজারগুলো থাকে ওদের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পিরিয়ড ধরে ধরে পিরিয়ডিক্যালি পুরা প্রসেসটার ইউজারদেরকে দিয়ে দেয় টাইম পিরিয়ড পরপর। সো দ্যাটস ওয়াই আসলে ওখানে আমরা প্রসেসগুলোকে সোয়াপ আউট করে রাখতে পারি ফর দ্য টাইম বিং। এই কনসেপ্টটা টাইম শেয়ারিং সিস্টেমে বেশ কাজে দেয়। সো দ্যাটস ওয়াই এই মিডিয়াম টাইম স্কেডিউলারটা আসলে টাইম শেয়ারিং সিস্টেমে ইউজ করা হয়। তো এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখব, দ্যাট ইজ কনটেক্সট সুইচ। কনটেক্সট সুইচ জিনিসটা কি? এই যে আমরা বলছি যে আমার সিপিইউ বা প্রসেসরে হচ্ছে প্রসেসগুলো যাবে কোথা থেকে, যে রেডি কিউ থেকে প্রসেসগুলো যায়, গিয়ে আবার প্রসেসটা আবার রেডি কিউতে ব্যাক করে, আবার এরপরে যায়, এরপরে আবার ব্যাক করে। সো তার মানে কি, আমার প্রসেসে এখানে যদি দুইটা প্রসেস থাকে P1 P2, আমার সিপিইউতে মনে করি এখন P3 এক্সিকিউট হচ্ছে। তো একটা সার্টেন টাইম পরে গিয়ে কি হতে পারে, যে P3টা সিপিইউ থেকে বের হয়ে যাবে অ্যান্ড P2 সিপিইউতে আসবে এক্সিকিউট হওয়ার জন্য। এই যে ফেনোমেননটা, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে বলে কনটেক্সট সুইচ। সো তাহলে এখানে কি বলছে, যে কনটেক্সট সুইচ আসলে দুইটা স্টেপে হয়। প্রথম স্টেপটা হচ্ছে এখানের ভিতরে যেই প্রসেসটা কারেন্টলি এক্সিকিউট করতেছিল ওকে যে আমি বের করে দিচ্ছি, ও কতটুক এক্সিকিউট করেছে, ওর ভ্যারিয়েবলগুলোর ভ্যালু এখন কীরকম আছে, ওই ইনফরমেশনগুলো আমার স্টোর করতে হয়। কোথায় স্টোর করি? এই প্রসেসটার জন্য যে কারেসপন্ডিং পিসিবি আছে, পিসিবি যদি আমাদের মনে থাকে, পিসিবি হচ্ছে সেই ডেটা স্ট্রাকচারে একটা প্রসেসকে আমরা স্টোর করি। তো সেই পিসিবিতে স্টোর করবে। আর এটা লোড হওয়ার মানে কি, আমি যদি P2 সম্পর্কে জানতে চাই তাহলে আমার কি লোড করতে হবে, P2 এর যে পিসিবি আছে এখানে, P2 এর পিসিবির ডেটাটাকে এখানে আমার লোড করতে হবে। ঠিক আছে? সো তাহলে এখন আমরা যদি বলি কনটেক্সট সুইচ মানে কি, কনটেক্সট সুইচ মানে হচ্ছে স্টোরিং কারেন্টলি এক্সিকিউটেড প্রসেস অ্যান্ড রিস্টোরিং দ্য নেক্সট প্রসেস। সো দিস ইজ কনটেক্সট সুইচ। তো আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, যে এখানে প্রসেস P0 এবং এখানে প্রসেস P1 দুইটা প্রসেস এক্সিকিউট হয়। প্রথমে P0 ইজ এক্সিকিউটিং এইটুকু পর্যন্ত। তো এই টাইমটাই এসে P0 আমার সিপিইউ থেকে বের হয়ে যাবে অ্যান্ড P1 সে সিপিইউতে এন্ট্রি নেবে। তো এই যে সিপিইউ থেকে বের হওয়া মানে কি, এই যে P0 এর যে আপডেট ওটা PCB0 মানে হচ্ছে P0 এর যে কারেসপন্ডিং পিসিবি, ওইখানে আমার সেভ করতে হবে। আর P1 কে লোড করার মানে কি, P1 এর পিসিবিতে যে ডেটাগুলো ছিল ওই ইনফরমেশনগুলো আমি আমার সিপিইউতে লোড করব। তো এই যে মাঝখানে যে টাইমটা, এখানে কিছু পরিমাণ টাইম দরকার হয় এই দুইটা কাজ করার জন্য। তো এই টাইমটাতে সিপিইউ কি করে? সিপিইউ কিন্তু কিছুই করে না, আইডল হয়ে বসে থাকে। সো এই টাইমটাকে আমরা বলতেছি কনটেক্সট সুইচ টাইম। সো দিস টাইম ইজ ওভারহেড, মানে এই টাইমটাতে সিপিইউর কোনো ইউটিলাইজেশন হচ্ছে না। সো অ্যাগেইন আমি আবার দেখি যে P2 হচ্ছে আবার এক্সিকিউট হলো, আবার একটা সার্টেন টাইম পরে আমার P1কে আমি সিপিইউ থেকে বের করে দিব অ্যান্ড P0কে লোড করব। তাহলে কি করতে হবে, P1 এর কারেন্ট স্ট্যাটাস, আপডেটেড স্ট্যাটাস তার PCB1 এ রাখতে হবে, স্টোর করতে হবে। অ্যান্ড দেন ওই যে লাস্ট যে PCB0তে ডেটাটা ছিল P0 রিলেটেড, সেটা আবার এখানে লোড করে তারপরে আবার P0 এক্সিকিউট করতে হবে। সো এইখানে যদি আমরা দেখি এই সিনারিওটাতে কয়টা কনটেক্সট সুইচ হয়েছে, এখানে দুইটা কনটেক্সট সুইচ হয়েছে, এই যে একটা। কনটেক্সট সুইচ হওয়ার মানে কি, একটা প্রসেসকে বের হয়ে যেতে হবে সিপিইউ থেকে, আরেকটা প্রসেসকে সিপিইউতে লোড করতে হবে। দুইটা স্টেপ মিলে একটা কনটেক্সট সুইচ। সো এখানে আসলে দুইটা কনটেক্সট সুইচ হয়েছে। তো আমাদের যখন অপারেটিং সিস্টেম আমরা ডিজাইন করব, আমাদের ডিজাইন করার সময় এই গোলটা মাথায় রাখতে হবে, যেহেতু এই কনটেক্সট সুইচ
আমার সিপিইউ বা প্রসেসর কোনো কাজ করে না, সো আমার উচিত এই টাইমটা যাতে যত কম হয় বা নাম্বার অফ কনটেক্সট সুইচ যাতে কম হয়, ওইভাবে আমার অপারেটিং সিস্টেমটাকে ডিজাইন করা, যাতে করে আমি ভালো পারফরমেন্স পাই।